আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। এবার গ্রিনল্যান্ডে সামরিক বিমান পাঠালেন ট্রাম্প। দায়িত্ব পেয়েই বদলে গেলেন মামদানি। ইরানকে কঠোর হুঁশিয়ারি নেতানিয়াহুর। বিশ্বের বৃহত্তম রাষ্ট্রহীন জাতি কারা এই কুর্দি? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। এবার গ্রিনল্যান্ডে সামরিক বিমান পাঠালেন ট্রাম্প। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড কেনা নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই দ্বীপটির পিটুফিক স্পেস বেসে সামরিক বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। নর্থ আমেরিকাল অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড নোরাড এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখল বা কেনার বিষয়ে অনড় অবস্থানে রয়েছেন, তবে সামরিক বাহিনী এই মোতায়েনকে একটি নিয়মিত প্রক্রিয়া হিসেবে দাবি করেছে। উত্তর পশ্চিম গ্রিনল্যান্ডে অবস্থিত পিটুফিক স্পেস বেস, যা আগে থুলে এয়ার বেস নামে পরিচিত ছিল, এটি যুক্তরাষ্ট্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। বেসটি মূলত ক্ষেপণাস্ত্র সতর্কীকরণ ব্যবস্থা এবং যোগাযোগ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। মার্কিন ও কানাডীয় যৌথ প্রতিরক্ষা সংস্থা নোরাড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছে, উত্তর আমেরিকা রক্ষার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবেই সেখানে বিমান পাঠানো হয়েছে। সংস্থাটি জোর দিয়ে বলেছে, এই মোতায়েন কোনো আকস্মিক রাজনৈতিক সিদ্ধান্তের ফল নয়, বরং এটি দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা পরিকল্পনারই অংশ। এই সামরিক তৎপরতার বিষয়ে ডেনমার্ক সরকারের সাথে সমন্বয় করা হয়েছে এবং গ্রিনল্যান্ড কর্তৃপক্ষকেও আগে থেকে অবহিত করা হয়েছে বলে নোরাড দাবি করেছে। তবে সময়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় বিশ্বজুড়ে জল্পনা তৈরি হয়েছে। গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান, বিপুল খনিজ সম্পদ এবং এই অঞ্চলের রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান প্রভাবের কারণে ট্রাম্প প্রশাসন দ্বীপটির নিয়ন্ত্রণ নিতে অত্যন্ত আগ্রহী। এর আগে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ সাফ জানিয়ে দিয়েছিল যে গ্রিনল্যান্ড বিক্রির কোনো সুযোগ নেই। দায়িত্ব পেয়েই বদলে গেলেন মামদানি। নিউ ইয়র্ক সিটির নতুন মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম কয়েক সপ্তাহ বেশ সতর্ক ও পরিমিত মেজাজে পার করছেন ৩৪ বছর বয়সী ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট নেতা জোহরান মামদানি। নির্বাচনী প্রচারের সময় কট্টর প্রগতিশীল হিসেবে পরিচিত থাকলেও মেয়র হিসেবে দায়িত্ব পালনের শুরুতে তাকে অনেক ক্ষেত্রেই কৌশলী ও আপোষকামী অবস্থানে দেখা যাচ্ছে। জানুয়ারির শুরুতে দায়িত্ব নেওয়ার পর মামদানি গ্র্যাসি ব্যানশানে, অর্থাৎ মেয়রের সরকারি বাসভবনে উঠেছেন এবং নগরীর দৈনন্দিন প্রশাসনিক কাজে ব্যস্ত সময় পার করছেন। আবাসন নির্মাণে আমলাতান্ত্রিক জটিলতা কমানো এবং গণশৌচাগার স্থাপনের মতো জনহিতকর কাজের ঘোষণা দিলেও তার সামনে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বাজেটের ঘাটতি। নিউ ইয়র্ক সিটির বর্তমান অর্থবছরে $2 বিলিয়ন এবং আগামী বছরে $10 বিলিয়ন বিশাল ঘাটতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই আর্থিক বাস্তবতা সামাল দিতে গিয়ে মামদানিকে তার উচ্চাভিলাষী সামাজিক কর্মসূচিগুলোতে কিছুটা ছাড় দিতে হতে পারে। রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে গভর্নর ক্যাথি হোকুলের সঙ্গে মামদানির ক্রমবর্ধমান সুসম্পর্ক নিয়ে। অতীতে নিউ ইয়র্কের মেয়র ও গভর্নরের মধ্যে তিক্ত সম্পর্কের ইতিহাস থাকলেও মামদানি সেই পথ মাড়েননি। বিশেষ করে শিশুদের জন্য ইউনিভার্সাল চাইল্ড কেয়ার নিশ্চিত করতে তিনি গভর্নরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সাক্ষাৎ এবং পরবর্তী সময়ে যোগাযোগ বজায় রাখাও রাজনৈতিক পর্যবেক্ষকদের অবাক করেছে। তবে মামদানি এখনও তার মূল প্রতিশ্রুতি, অর্থাৎ ধনীদের ওপর কর বাড়ানোর দাবিতে অটল রয়েছেন। ইরানকে কঠোর হুঁশিয়ারি নেতানিয়াহুর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেছেন, ইরান যদি ইসরায়েলে হামলা চালায় তবে তেহরানকে এমন এক শক্তির মুখে পড়তে হবে যা তারা আগে কখনো দেখেনি। ইরানের সাম্প্রতিক বিক্ষোভ ও রক্তক্ষয়ী দমনপীড়নের মধ্যেই এই হুঁশিয়ারি দিলেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দেওয়া বক্তব্যে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, সাম্প্রতিক বিক্ষোভ ও রক্তক্ষয়ী দমনপীড়নের পর ইরানকে তেল আবিব খুব ঘনিষ্ঠভাবে নজরে রাখছে।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাতে বলা হয়, নেতানিয়াহু বলেন, ইরান যদি ভুল করে আমাদের উপর হামলা চালায়, আমরা এমন শক্তি দিয়ে জবাব দেব যা তারা আগে কখনো অনুভব করেনি। তিনি ইরানের পরিস্থিতি খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছেন এবং সতর্ক করে দেন, ইরানের ভবিষ্যৎ কী হবে তা কেউ বলতে পারে না, তবে দেশটি আর কখনোই আগের অবস্থায় ফিরবে না। যে কোনো সংঘাতে তেহরানকে অপূরণীয় পরিণতির মুখে পড়তে হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। সিনহুয়া বলছে, নেতানিয়াহুর কাছ থেকে এমন সময় এই বক্তব্য এলো যখন ইরানের রক্তক্ষয়ী দমনপীড়ন নিয়ে তেহরানের সঙ্গে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের দিকে পারমাণবিক শক্তিচালিত যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। বিশ্বের বৃহত্তম রাষ্ট্রহীন জাতি কারা এই কুর্দি? সিরিয়ার দীর্ঘ ১৪ বছরের গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার এবং কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফের মধ্যে সম্প্রতি একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির অধীনে কুর্দি নিয়ন্ত্রিত রাক্কা, দেইর আজ জোর এবং হাসাকাহ প্রদেশের নিয়ন্ত্রণ সিরিয়ার সেনাবাহিনী গ্রহণ করছে। তবে চুক্তির পরপরই হাসাকাহর আল সাদাদি এলাকায় আইএসআইএল বন্দীদের রাখা একটি কারাগারকে কেন্দ্র করে সংঘাতের খবর পাওয়া গেছে। এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের অন্যতম প্রভাবশালী এবং বিশ্বের বৃহত্তম রাষ্ট্রহীন জাতিগোষ্ঠী কুর্দিদের ভাগ্য পুনরায় আলোচনার কেন্দ্রে চলে এসেছে। মেসোপটেমিয়া সমভূমি এবং এর পার্শ্ববর্তী পার্বত্য অঞ্চলের আদি অধিবাসী এই কুর্দিরা বর্তমানে তুরস্কের দক্ষিণ পূর্ব, সিরিয়ার উত্তর-পূর্ব, ইরাকের উত্তর, ইরানের উত্তর-পশ্চিম এবং আর্মেনিয়ার দক্ষিণ-পশ্চিম অংশে ছড়িয়ে রয়েছে। এই বিস্তীর্ণ অঞ্চলটি সম্মিলিতভাবে কুর্দিস্তান নামে পরিচিত হলেও ঐতিহাসিকভাবে তাদের নিজস্ব কোনো রাষ্ট্র নেই। বর্তমানে বিশ্বজুড়ে কুর্দিদের সংখ্যা প্রায় ৩ কোটি থেকে ৪ কোটি। এদের বড় একটি অংশ ইউরোপের বিভিন্ন দেশে, বিশেষ করে জার্মানিতে বসবাস করছে। কুর্দিরা মূলত ইন্দো ইউরোপীয় জনগোষ্ঠীর ইরানি শাখার অন্তর্ভুক্ত এবং তারা কুর্দি ভাষার বিভিন্ন উপভাষায় কথা বলে। ধর্মীয়ভাবে এদের অধিকাংশ সুন্নি মুসলিম হলেও শিয়া, আলেভি, ইয়াজিদি এবং খ্রিস্টান সম্প্রদায়ের কুর্দিও রয়েছে। কুর্দিদের রাষ্ট্রহীন হওয়ার ইতিহাস শুরু হয় ১৫০০-এর দশকে অটোমান সাম্রাজ্যের বিস্তারের সময় থেকে। প্রথম বিশ্বযুদ্ধ পরবর্তী ১৯২০ সালের সেভরেস চুক্তিতে একটি স্বায়ত্তশাসিত কুর্দিস্তান গঠনের প্রস্তাব থাকলেও তা কার্যকর হয়নি। পরবর্তীতে ১৯২৩ সালের লোজান চুক্তিতে তুরস্কের আপত্তির মুখে কুর্দিস্তানের ধারণাটি পুরোপুরি বাদ দেওয়া হয়। এরপর থেকে গত ১ শতাব্দী ধরে কুর্দিরা বারবার রাষ্ট্র গঠনের চেষ্টা করলেও ভূ-রাজনীতি ও সংশ্লিষ্ট দেশগুলির বিরোধিতায় তা সফল হয়নি।